আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরে অথবা কাছে, দেশ বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন দেখার আমন্ত্রণ রইল। আমি লিপি সৈয়দপুর থেকে বলতেছি। আজকে আমি রান্না করে দেখাবো ভেড়ার মাংস। শুনে হয়তো অনেকে মনে করে যে ভেড়ার মাংস ভালো লাগে না, কিন্তু ভালোভাবে রান্না করলে এটা ভালো প্রসেসে যদি রান্নাটা করা যায় সুন্দর করে, তাহলে খাওয়ার উপযোগী করা যায়। এই তো আমি নিয়ে নিয়েছি এই মাংসগুলা, ভেড়ার মাংস। এরকম কয়েকটা পিস সাদা কেন্দ্রে আছে, মানে ভেড়ার মাংস কেন্দ্রে নিয়ে এরকম। আমি মনে করছিলাম চর্বি না, এটা মাংসই। এই জন্য আপনাদেরকে একটু উঠায় দেখাইলাম। এখন আমি ধোয়ার প্রসেসটা দেখাবো। এই ভেড়ার মাংসের মধ্যে অনেক একটা মানে গন্ধ একটা থাকেই, মানে যদি কেউ খেয়ে থাকেন জানবেন। পরিষ্কার করবো এমনভাবে আমি দিয়ে দিলাম লেবু রস আর লবণ, লেবুর খোসাটা সহই আমি দিলাম। দিয়ে সুন্দরভাবে হাত দিয়ে ঘষে ঘষে নিব, মানে করে করে যেন মাংসের ভিতরে লেবু রস আর লবণটা ঢোকে। তারপর দিয়ে দিব গরম পানি। গরম পানি দিয়ে একটু ভিজায় রাখবো, এই স্মেলটা বার করার জন্য একটু ভিজায় রাখবো যেন স্মেলটা চলে যায়। এই জন্য লেবু রস আর পানি, গরম পানি, লবণ এগুলো দিয়ে একটু ভিজায় রাখতেছি। হ্যাঁ, কিছুক্ষণ ভিজায় রাখলাম। তারপর সুন্দর করে ধুয়ে নিলাম। দেখেন আমি একবারে পরিষ্কার পানি করছি, ধুইতে ধুইতে একবার টলটলে পানি আসি গেছে আমার মাংসের মধ্যে। এখন ধুয়ে নিলাম, নেওয়ার পর আমি ম্যাগনেট করে নিব। দিয়ে দিলাম লবণ, তারপর দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিব পেঁয়াজ। আমি আরও পেঁয়াজ ব্যবহার করব, তো এই জন্য এখানে ম্যাগনেটের সময় বেশি পেঁয়াজ ব্যবহার করলাম না, অল্প দিলাম। আরও পেঁয়াজ দিব। এই শুকনা মরিচের একটু বাটা দিলাম, বেটে নেওয়া। আর শুকনা মরিচের বাটনার মধ্যে আদা রসুন বেটে নিছি, তো এগুলো আদা বাটা, এই জন্য একটু কালারটা লালচে হয়েছে। আর এটা দিয়ে রসুন বাটা পরিমাণ মতো করে এগুলো দিয়ে আমি আগে ম্যাগনেট করে নেব। দুটো তেজপাতা, আমার তেজপাতা দেওয়ার মনে থাকে না, এই জন্য আগে থেকে দিয়ে দিলাম তেজপাতা। আর গরম মশলার গুঁড়া দিলাম। দিয়ে এখন আমি পুরো মাংসটা হাত দিয়ে ম্যাগনেট করে নিব। ম্যাগনেট করে আমি আধা ঘন্টার মতো রেখে দিব। ম্যাগনেট করা হয়ে গেল আমার। এখন আধা ঘন্টার জন্য রেখে দিলাম, মশলাগুলো যেন সম্পূর্ণ সুন্দরভাবে ঢুকে। আর এখন রান্নার জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম তেল। এখন তেলটা গরম হলে দিয়ে দিব পেঁয়াজ। দিয়ে দিলাম পেঁয়াজ আর গরম মশলা দিব, লং, দারচিনি, এলাচ, লবঙ্গ, এগুলোই দিয়ে দিলাম। দিয়ে এখন একটু ভেজে নেব। আদা রসুন বাটাও দেবো, তো পেঁয়াজটা আর একটু সফট করব। এখন একটু আদা রসুন বাটা দিয়ে দিব। শুকনো মরিচের একটু গুঁড়া দিলাম, গুঁড়া না, ওটা একটু বাটা ছিল অল্প পরিমাণ, তাকে দিলাম। আর আদা রসুন বাটা দিয়ে দিলাম। আগে আদা বাটা দিলাম, পরে রসুন বাটা দিলাম। আর লবণ দিয়ে দিব একটু। দিয়ে মশলাটা সুন্দরভাবে আমি কষিয়ে নিব। মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিব। এখন দিয়ে দিব হলুদ। আগে থেকে একটু দিলাম না, তলে লেগে যায় যদি, হলুদটা পুড়ে যেতে পারে, ওই জন্য এখন দিয়ে দিলাম। দিয়ে সুন্দরভাবে সবগুলো মশলা আমি কষিয়ে নিব। এখন একটু মশলা কষানোর জন্য আমি একটু পানি দিয়ে দিব। বাটনা যে ধোয়া পানিটা, ওটা আমি দিয়ে দিলাম। দিয়ে সুন্দরভাবে এখন কষাবো। মশলাটা যত কষানো ভালো হবে, তরকারির টেস্টটা ততটা ভালো আসবে। এই জন্য আগে মশলাটা সুন্দর করে আমি কষিয়ে নেব, কারণ এটা সাধারণ মাংস নয়, এটা ভেড়ার মাংস। ভেড়ার মাংসের মধ্যে একটা স্মেল থাকে, এটার জন্য সব মশলার টেস্টটা যেন ভেতরে ঢোকে, এই জন্য সুন্দর করে কষাচ্ছি মশলাটা। আমি ভেড়ার মাংস খেয়েছি দুই তিনবার, আর এইটুকু আমি আজকে রান্না করব ভেড়ার মাংস, কারণ আর হাজব্যান্ড আর আমি খাই, শুধু আমরা দুজনেই খাই, বাকিরা অন্য তরকারি খাবে।
ওরা শুনেই খায় না, কিন্তু রান্নাটা যে ভালো হয় খেলে তো বুঝতো যে খাওয়া যায়। আমি সম্পূর্ণ মাংসটা মশলার সঙ্গে কষিয়ে নিতেছি। আগে কাঁচা কাঁচা গন্ধটা যেন চলে যায়, এই জন্য সুন্দর করে কষিয়ে নিতেছি। দিয়ে দিলাম কয়েক ফালি কাঁচামরিচ। আর এই মাংসের মধ্যে আলু দিলে নাকি স্মেলটা কমে যায়, এই জন্য আমি আলুও কয়টা দিয়ে দেবো। দিয়ে দিলাম লেবুর পাতা। আমি একজনের কাছ দেখছি একজনকে যে লেবুর পাতা দেয় ভেড়ার মাংসের মধ্যে, গন্ধ থাকে না, এই জন্য আমিও দিয়ে দিলাম কয়েকটা লেবুর পাতা। আর দিয়ে দিলাম আলু। দিলাম আলু, দেখি আজকে কীরকম লাগে, কিন্তু পরে আগেটাও আমি উঠাই নিব। ভেড়ার মাংসের মধ্যে কিন্তু তেল থাকে অনেক। মাংসটা মানে অন্যান্য মাংসের মতো গজগজে হয় না, একটু মানে তেল তেল ভাব থাকে মাংসটা। যে খাইছেন তারা তো জানবেন, যারা খান নাই তাদের জন্য বললাম মাংসটা কীরকম হয়। একটু তেল তেলে ভাব থাকে, মানে ক্যাতক্যাতে ভাব একটু থাকে মাংসটা। আর মনে করেন যে ক্যাতক্যাতে দেখি সিদ্ধ হতে অনেক সময় লাগে, অনেক সময় ধরে কষিয়ে রান্না করতে হয়। আমি আলু দিয়ে সম্পূর্ণ মশলাটা কষিয়ে একটু পানি দিয়ে দিলাম। এই তো আমার এরকম হয়ে গেছিলো। আমি এর মধ্যে কয়েক পিস তরকারি সহ আলুটা উঠিয়ে রাখছি। মানে আমার কষানোটা সহজ করার জন্য আমি এভাবে দুইভাবে করব, মাংসটা কষাবো। মানে এটা ভালোভাবে ভুনাতে হবে, কড়াইটা ছোট যদি হয় এই জন্য একটু উঠায় রাখলাম। আর উঠায় রাখলাম ওই দুইজন খাবো তো একটু বেশিও হয়ে গেল, ওই জন্য উঠায় রাখলাম। ওটা আর একবার করবো। দেখেন আমি কিভাবে উলট পালট করে ভাজতেছি, মানে কষাচ্ছি। এভাবে অনেকবার কষাতে হবে। এই তো আমার মাংসটার তেল একদম ছেড়ে দিছে, আর একটু মানে হয়ে আসা ভাব দেখাচ্ছে মাংসটা। তারপরও আমি কষাবো। এর স্মেলটা দূর করতে যদি চান তাহলে সুন্দরভাবে কষাতে হবে। এই ভেড়ার মাংসের স্মেল এতটাই যে খাসির মাংস চেয়ে দ্বিগুণ। এই তো আমার মাংসটার এই যে এইরকম রূপ, সুন্দর হয়ে তেলটা ছেড়ে দিছে, মনে হচ্ছে হয়ে গেছে প্রায়, কিন্তু না, আমি আরও একটু কষিয়ে নেব। এইভাবে একটু ঘুরে ঘুরে কষিয়ে রান্নাটা করতে হবে। মনে হবে যে রান্নাটা হয়ে গেছে, কিন্তু না, আবারও কষাতে হবে, আবারও করতে হবে। এইভাবে একটু রান্নাটা সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে। আমার অনেক সময় লেগে গেছে এই মাংসটা রান্না করতে গিয়ে। দেখেন কীরকম হয়েছে, আমি একটু দেখাচ্ছি আপনাদের। এই তো আমার মাংসটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব গরম মশলা গুঁড়া, দিয়ে একটু নাড়ানাড়ি করে নিব। মানে এইরকম হলে মনে করবেন যে হয়ে গেছে, কালারটা সুন্দর চলে আসছে, আর তেল ছেড়ে দিছে, উঠে ভাব হয়ে আসছে, আর অনেক একটা সুগন্ধ ছড়াইছে। মানে স্মেল নাই, একটা সুন্দর একটা সেন্ট পাওয়া যাচ্ছে। এই তো আমার হয়ে গেল মাংসটা। আমি এখন পরিবেশনের জন্য উঠাই নিব। আমি উঠাই নিয়ে দেখাচ্ছি। আমার উঠাই নেওয়া হয়ে গেল, পরিবেশনের জন্য মাংসটা রেডি। এই দেখেন, এই যে এগুলো সব এতটুকু হয়েছে। আমার অনেক বেশি পরিমাণ রান্না করে লাভ নাই, কারণ আমরা খাবো দুইজন, এই জন্য কম পরিমাণে রান্না করলাম। এগুলোই আমাদের হয়ে যাবে রাত পর্যন্ত, দিনে হবে রাতে হবে। এখানে অনেক লাগছে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।